ম্যাকবেথটা ডেমো ক্লাস হিসাবে দেখাচ্ছি। তোমাদের ক্লাস 11-এ 5টি শেক্সপিয়ারের নাটক রয়েছে, তার মধ্যে 2টো ট্র্যাজেডি আছে, একটা হচ্ছে ম্যাকবেথ আর একটা চৌথেলো। আজকে ম্যাকবেথটা পাঠ করছি। তো ম্যাকবেথের সাপোজ এটা একটা দেশ বা কান্ট্রি, তো সেটা হচ্ছে স্কটল্যান্ড। যেমন আমাদের ইন্ডিয়া কতগুলো স্টেটে বিভক্ত হয়ে রয়েছে, ওখানে স্কটল্যান্ডটাও একটা বিভিন্ন রাজ্য বা সীমান্তবর্তী এলাকাতে বিভক্ত হয়ে রয়েছে, যেটাকে আমরা ইংলিশে বলি প্রভিন্স। তো সেই স্কটল্যান্ডের যে রাজা বা শাসক তাকে বলা হয় ডিউক। তো ডিউকের নাম হচ্ছে ডানকান। তো ডানকান বৃদ্ধ হয়ে গেছে, তো ডানকান স্কটল্যান্ডটাকে শাসন করে এবং স্কটল্যান্ড গোটা দেশটা কতকগুলো স্টেট বা রাজ্যে বা প্রভিন্সে বিভক্ত হয়ে রয়েছে। তো ডানকানের 2টি ছেলে, বড়টির নাম হচ্ছে ম্যালকম আর ছোটোটার নাম হচ্ছে ডোনাল্ডবেন। তো ম্যাকবেথ এই যে পুরো কান্ট্রিটা বা স্কটল্যান্ডটা শাসন করে বা পরিচালনা করে শুধুমাত্র 2জন জেনারেল বা সেনাপ্রধানের উপর নির্ভর করে। 2জন সেনাপ্রধান কে কে না, একজন হচ্ছে ম্যাকবেথ আর 2 নম্বর হচ্ছে ব্যানকো। তো এই 2জন জেনারেলের উপর নির্ভর করে স্কটল্যান্ডের রাজা ডানকান সমগ্র স্কটল্যান্ড রাজ্যটাকে পরিচালনা করে বা শাসন করে। তো ঘটনাটা ঘটেছে এই স্কটল্যান্ডে কিছু বিদ্রোহী সেনাদল স্কটল্যান্ডকে আক্রমণ করার জন্য তারা বিদ্রোহ ঘোষণা করেছে এবং সেই বিদ্রোহেতে নরওয়ে বলে আরেকটা স্কটল্যান্ডের পার্শ্ববর্তী দেশ রয়েছে, সেখানে কিছু সৈন্যরা তাদেরকে সাপোর্ট করে উভয় পক্ষ মিলে স্কটল্যান্ডের রাজা ডানকানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এই যুদ্ধে ডানকান তার সবথেকে দক্ষ সেনাপ্রধান হিসাবে ম্যাকবেথ আর ব্যানকোকে পাঠিয়েছে লড়াই করার জন্য। তো বীর বিক্রমে ম্যাকবেথ আর ব্যানকো লড়াই করছে। দীর্ঘ কিছুদিন ধরে লড়াই করার পর অত্যন্ত সাহসিকতার সহিত ম্যাকবেথ এবং ব্যানকো ওই রক্তক্ষয়ী যুদ্ধেতে নরওয়ের সেনাদলকে পরাস্ত করেছে এবং বিদ্রোহী সেনাদলকেও দমন করে যুদ্ধজয়ী সেনানায়কের মতো তারা ফিরে আসছে যুদ্ধ জয় করে। তো যখন আসছে তখন সন্ধ্যা হয়ে গেছে বা সন্ধ্যা হব করছে। ঠিক আমাদের এখানেতে কালবৈশাখী ঝড় উঠার আগের মুহূর্তটা যেরকম হয়, আকাশটা একটা গুমোট কালো পরিবেশ ধারণ করে, তারপর হালকা মৃদু বাতাস বইতে থাকে, একটা ঝোড়ো হাওয়া তৈরি হয়ে যায় এবং আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। মানে ওইটা একটা কিসের সংকেত দেয় না, কিছু একটা অশুভ ঘটনা ঘটতে চলেছে। আমরা যদি কয়েক বছর আগে আমফান ঝড়ের পরিস্থিতিটা ভাবি বা এই যে গত বছর জস হওয়ার যে পরিস্থিতিটা ভাবি, তার আগের মুহূর্তটা কী হয়েছিল, আকাশ একদম কুটকুটে কালো হয়ে গিয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর যে প্রবল ওই ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হলো, সেটা আমরা সকলে অনুমান করতে পেরেছি বা সকলে বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। তো ওই যে কালো মেঘ পরিস্থিতিটা, সেটা বলে দিচ্ছিল যে অশুভ ঘটনা কিছু ঘটতে চলেছে। তো এখানেতেও ওই অশুভ যে পরিবেশটা তৈরি হয়েছে, ওই ফাঁকা মাঠ দিয়ে যখন ব্যানকো আর ম্যাকবেথ যুদ্ধ জয় করার পর আস্তে আস্তে তাদের গন্তব্যস্থলে বা তাদের নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছে, ঠিক সেই সময় ওই ফাঁকা মাঠ দিয়ে যেতে যেতে ওই কালো একটা মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো বাতাস বইছে। ঠিক সেই সময় ব্যানকো আর ম্যাকবেথ কিছুটা দূরে গিয়ে দেখতে পেল একটা ফাঁকা স্থানেতে 3টে অপার্থিব জীব, তারা খিলখিল করে হাসছে, নাচছে, গান করছে। তো ম্যাকবেথ আর ব্যানকো যখন কাছাকাছি গেল, তারা বুঝতে পারলো যে 3টে হচ্ছে অপার্থিব জীব, অশরীরী আত্মা। তাদের শারীরিক গঠনটা মহিলার মতো বা স্ত্রীর মতো বা মেয়ের মতো বা নারীর মতো, কিন্তু আবার তাদের গালেতে দাড়ি রয়েছে, তাদের চুলগুলো উস্কো খুস্কো, তাদের যে স্কিন বা ত্বকটা বা চামড়াটা সেটা ওই সাপের খোলসের মতো আঁশ উঠে গেছে। এরকম একটা পার্থিব জীবকে দেখে তারা চমকে গেল, ব্যানকো আর ম্যাকবেথ চমকে গিয়ে তারা থেমে পড়লো। যখন তারা কাছাকাছি আসলো, সাপোজ এটা হচ্ছে ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, থার্ড উইচ, এখানে ধরো এটা ম্যাকবেথ আর এটা ব্যানকো, দুজনে ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই সাক্ষাৎ হয়েছে। কাছাকাছি আসতেই ফার্স্ট উইচ ম্যাকবেথকে সম্বোধন করছে থেন অফ গ্লেমিস বলে। কথাটা বলার কারণ কি, এই যে স্কটল্যান্ড কান্ট্রিটা কতগুলো রাজ্যে বিভক্ত, ধরো এগুলো স্টেট রাজ্যে বিভক্ত, তার মধ্যে একটা স্টেট হচ্ছে গ্লেমিস।
এটা ডানকান, স্কটল্যান্ডের রাজা ডানকান ম্যাকবেথকে ভালোবেসে দান করেছিল। সেই দিকে ওই গ্লেমিসের অধিপতি বা শাসক হচ্ছে ম্যাকবেথ, সেই জন্য ফার্স্ট উইচ তাকে থেন অফ গ্লেমিস বলেছে। এটা শুনে ম্যাকবেথ চমকে গেল। কেন না, কারণ সে বুঝতে পারলো না যে কী করে এই অপার্থিব জীবটা তাকে চিনতে পারলো। তো এতে ম্যাকবেথ কিছুটা চমকে গেল। তো চমকে যাওয়ার কিছুক্ষণ পরেই সেকেন্ড উইচ ম্যাকবেথকে সম্বোধন করে বলছে, ম্যাকবেথ দ্য থেন অফ কডর। কডর হচ্ছে এই গ্লেমিসের পার্শ্ববর্তী রাজ্যটা হচ্ছে কডর, অর্থাৎ ম্যাকবেথের প্রতিবেশী দেশ বা প্রতিবেশী রাজ্য। এটা কি হয়েছে না, এটা প্রতি এই ম্যাকবেথের কিন্তু কোনো লোভ লালসা নেই। তো ম্যাকবেথ চমকে গেল বা তার কোনো ইন্টারেস্টও নেই, তবু শুনে অবাক হয়ে গেল যে আমাকে এরকম কথা কেন বলছে, যে থেন অফ কডর, আমি কি কডরের অধিপতি? কিন্তু আমার তো ওইসব চাই না। তো এরকম যখন পাজলড হয়ে ভাবছে, তখন থার্ড উইচ ম্যাকবেথকে সম্বোধন করে বলছে, ম্যাকবেথ ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড। তুমি স্কটল্যান্ড যে দেশটা, সেই স্কটল্যান্ড দেশটা রাজা হবে। এতে ম্যাকবেথ প্রচণ্ড কনফিউজ হয়ে গেল, বিচলিত হয়ে পড়ল। কারণ কি না, ডানকান এখনও রাজা বেঁচে রয়েছে এবং রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী রাজা যদি মারা যায় তাহলে তার ছেলেরা রাজা হবে। আর ডানকানের একটা নয় দুটো ছেলে আছে, একটা ম্যালকম বড়টা, আর ছোটোটা হচ্ছে ডোনাল্ড। তো ম্যাকবেথ এটা ভেবে কনফিউজ হয়ে গেল যে এটা কী করে সম্ভব। তো যাই হোক, ম্যাকবেথ যখন এরকম পাজলড হয়ে বা বিভিন্নভাবে চিন্তা করছে, তখন ব্যানকো মনে মনে ভাবছে যে আমার প্রিয় বন্ধুর সঙ্গে বা সম্বন্ধে এত কথা বলছে তিনটে উইচ, কই আমার সম্বন্ধে তো কিছু বলছে না। তখন তার মনের কথাটাকে চুরি করে নিয়ে ওই তিনটে উইচ ব্যানকোকে সম্বোধন করে বলছে, ব্যানকো যে তুমি কখনো রাজা হতে পারবে না, কিন্তু তোমার বংশধরেরা বা তোমার উত্তরসূরিরা রাজা হবে। এটা শুনে ব্যানকো কিছুটা বিচলিত হয়ে পড়ল। তারপর এই তিনটে উইচ বা তিনটে ডাইন একটা গান গাইবে, একটা গান গাইতে গাইতে তারপর তারা ওই দূষিত যে বাতাসটা বইবে, ঝোড়ো বাতাসটা বইবে, সেই ঝোড়ো বাতাসে তারা মিলিয়ে যাবে। ম্যাকবেথ আর ব্যানকো ঘটনাটার পর কিছুটা স্তম্ভিত হয়ে যাবে। স্তম্ভিত হওয়াটাই স্বাভাবিক ঘটনা। তো কিছুটা যাওয়ার পর ম্যাকবেথ ব্যানকোকে বলবে, বন্ধু যে তুমি কি মনে করো এই যে তিনটে উইচ বা তিনটে অশরীরী আত্মা তোমাকে বলল যে তুমি কখনো রাজা হতে পারবে না, কিন্তু তোমার বংশধরের রাজা হবে, এটা কি তুমি সত্যি বলে মনে করো? আর ব্যানকো হচ্ছে খুব প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী। সে ম্যাকবেথকে সাজেশন দিবে যে ম্যাকবেথ, এইসব অশরীরী আত্মাগুলো আমাদের শুধুমাত্র মনের যে আশার আগুনটা, সে আগুনটাকে জ্বালাতে আসে, কিন্তু এই আশার আগুনেই আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এবার এটাই হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। অতএব এইগুলো নিয়ে তুমি বেশি চিন্তা করো না, বেশি মাথা ঘামাও না। তো ম্যাকবেথের এই ব্যানকোর কথাটা ততটা ভালো লাগলো না। কেন না, যখন থার্ড উইচ তাকে বলেছিল দ্য কিং অফ স্কটল্যান্ড, তখন তার মনের মধ্যে কিঞ্চিত আশা জন্মেছিল যে হয়তো সে কিং অফ স্কটল্যান্ড কোনো একদিন না হবে। তো যাই হোক, যখন তারা কিছুটা পথ গেল, ঠিক সেই সময় একটা দূত বা একটা বার্তাবাহক ঘোড়ায় চেপে আসলো, এসে তাদেরকে ওই সম্বর্ধনা জানালো। সম্বর্ধনা জানানোর পর তারপর ম্যাকবেথের কাছে আগে গিয়ে ম্যাকবেথকে বলল, ম্যাকবেথ ফ্রম দেন বা হেন্স, এখন থেকে ইউ আর দ্য থেন অফ কডর, তুমি কডরের অধিপতি হলে। এটা শুনে তো ম্যাকবেথ পুরো একদম চমকে গেল। কিছু মুহূর্ত আগে বা কিছুক্ষণ আগেই সেকেন্ড উইচ বা সেকেন্ড ভূতটা বা ডাইনিটা ম্যাকবেথকে বলেছিল যে থেন অফ কডর, সেটা ম্যাকবেথ ততটা গুরুত্ব দেয়নি। কিন্তু পর মুহূর্তে কী ঘটছে না, একটা দূত বা রাজার একটা বার্তাবাহক বা মেসেঞ্জার এসে ম্যাকবেথকে বলছে যে ম্যাকবেথ ইউ আর দ্য থেন অফ কডর, তুমি এখন থেকে কডরের অধিপতি। কী ব্যাপারটা কী ঘটেছে না, ডানকানের কাছে খবরে গেছে যে ম্যাকবেথ আর ব্যানকো বীর বিক্রমে যুদ্ধ করে বা যুদ্ধ জয় করে তারা ফিরে আসছে। তো তাদেরকে বাহবা দেওয়ার জন্য, তাদেরকে সাব্বাসী দেওয়ার জন্য ডানকান কী করেছে, ওই কডর রাজ্যটা ম্যাকবেথকে দান করেছে, ম্যাকবেথকে অধিপতি করেছে। এবং সেই খবরটা যেন ওই মেসেঞ্জার বা বার্তাবাহকটা ম্যাকবেথের কাছে পৌঁছে দেয়, সেই জন্য মেসেঞ্জারকে পাঠিয়েছে যে রাস্তায় আস্তে আস্তে যেখানে দেখা হবে সেখানেই তাকে এই খুশির খবরটা দিবে, এটা হলো আমার প্রাইজ। এই হিসাবে ডানকান ওই মেসেঞ্জারকে পাঠিয়েছিল। তো এটা যখন খবরটা পেল, ম্যাকবেথ তখন প্রচণ্ড বিচলিত হয়ে পড়ল। কেন না, ফার্স্ট উইচ যেটা বলেছিল দ্য থেন অফ গ্লেমিস, সেটা অলরেডি মিলেছে। সেকেন্ড উইচ যেটা বললো দ্য থেন অফ কডর, সেটা অলরেডি মিলে গেছে।
তাহলে কি দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা, ওটাও কি তাহলে মিলে যাবে? এটা নিয়ে খুব কনফিউজড হয়ে গেল, আর ব্যানকোর সাথে কিছু আলোচনা করলো না। আলোচনা না করে সে তার নিজের দুর্গে ফিরে আসলো। সাপোজ এটা হচ্ছে ম্যাকবেথের দুর্গ, একটা পাহাড়ি এলাকা। তো স্কটল্যান্ডের মধ্যে সবথেকে সুন্দরতম জায়গাটা হচ্ছে ওই ম্যাকবেথের দুর্গ, যার নাম হচ্ছে ইনভারনেস। বিভিন্ন দুর্গ বা বিভিন্ন ক্যাসেল বা বিভিন্ন বিল্ডিংয়ের নাম থাকে, তো ম্যাকবেথের দুর্গটার নাম হচ্ছে ইনভারনেস। এটা হচ্ছে স্কটল্যান্ডের সবথেকে সুখের এবং আরামপ্রিয় এবং স্বাস্থ্যকর জায়গা। এখানে ম্যাকবেথ এসেছে। ম্যাকবেথ চলে আসলো তার গন্তব্যস্থলে, এসে তার সবথেকে প্রাণের সখা বা প্রাণের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু হলো তার স্ত্রী লেডি ম্যাকবেথ। তো লেডি ম্যাকবেথকে পুরো ঘটনাটা বলল। ওই যে অশরীরী আত্মাগুলো বা ভূতগুলোর সাথে দেখা হয়েছিল এবং ভূতগুলো তাকে যে প্রেডিকশানটা দিয়েছিল সেটা বলল, এবং সঙ্গে সঙ্গে দুটো প্রেডিকশান যে ঘটে গেল বাস্তবে রূপ নিল সেটাও বলল। তো লেডি ম্যাকবেথ ম্যাকবেথের থেকেও বেশি উচ্চাশায়ী বা উচ্চাকাঙ্ক্ষী মহিলা। সে ম্যাকবেথকে আরও বেশি করে ইন্সপায়ার করতে লাগলো, মোটিভেট করতে লাগলো যে তোমাকে দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা হতেই হবে। তো ম্যাকবেথ সেটা মন থেকে মেনে নিল না। কেন না? কারণ এটা কী করে সম্ভব? এটা সম্ভব নয়। ডানকান বেঁচে রয়েছে, ডানকানের ছেলেরা এখনও বেঁচে রয়েছে, এটা কখনোই সম্ভব নয়। তো ম্যাকবেথ সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কিন্তু লেডি ম্যাকবেথ তাকে বারবার ইন্সপায়ার করছে, মোটিভেট করছে, না এটা তোমাকে হতেই হবে। কীভাবে হতে হবে? না, ডানকানকে খুন করে। এই কথাটা যা শুনেছে ম্যাকবেথ চমকে গেছে। না, এটা কখনোই সম্ভব নয়, ডানকানকে আমি খুন করতে পারবো না। কারণ ডানকান আমাকে ছোটোবেলা থেকে, শৈশববেলা থেকে আমাকে মানুষ করেছে, সেই আমাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছে, তার জন্যই আজকে আমি এরকম একটা ভালো পদেতে রয়েছি। আমি এই কাজটা কখনোই করতে পারবো না। লেডি ম্যাকবেথ বারবার কিন্তু তাকে বুঝাচ্ছে যে একটা মুহূর্তের কাজ তোমাকে রাজা করে দিবে, আমি রানী হয়ে যাব। এই যে উচ্চাশা, এই যে উচ্চাকাঙ্ক্ষা, লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বুঝাচ্ছে। যাই হোক, ওই দিন সন্ধ্যাবেলায় ম্যাকবেথের কাছে খবর আসলো যে ডানকান তাদের রাজপ্রাসাদে আসছে ম্যাকবেথকে সম্বোধন জানানোর জন্য, কনগ্রাটস বা সম্বর্ধনা জানানোর জন্য। তো সেই অনুযায়ী ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ প্রস্তুতি নিয়ে নিয়েছে, তাদের খাতির আপ্যায়ন করা হবে। তো ডানকান যথারীতি সন্ধ্যাবেলায় এসেছে তার দুই ছেলেকে নিয়ে, কিছু মন্ত্রীদেরকে নিয়ে, কিছু সৈন্যদেরকে নিয়ে ইনভারনেস তার দুর্গেতে এসেছে। লেডি ম্যাকবেথের যে দুর্গ সেখানে এসেছে। তো লেডি ম্যাকবেথ একদম অত্যন্ত দক্ষতার সাথে নিজের মেয়েও ওরকমভাবে আপ্যায়ন বা খাতির করে না তার বাবার, যেভাবে লেডি ম্যাকবেথ ডানকানের খাতির করছে। বাড়িতে আসার সাথে সাথেই ঘটিতে করে পা ধুয়ে দিচ্ছে, পা ধুয়ে মাথার চুলে করে পাগুলোকে শুকনো করে মুছে দিচ্ছে, তারপর ধরে ধরে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসাচ্ছে, তারপর হাতে করে খাবার খাইয়ে দিচ্ছে, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঠান্ডা পাখার বাতাস করছে। এরকম সুন্দরভাবে একবারে লেডি ম্যাকবেথ নিজের মেয়ের থেকেও বেশি করে ওই যেন নিজের বাবা সেইভাবে খাতির করছে। কার? ডানকানের। আর ভিতরে ভিতরে মনে মনে পরিকল্পনা করছে বা প্ল্যান করছে যে কেমন করে বা কখন এই ডানকানকে খুন করা হবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে ডানকান অনেকটা রাস্তায় হেঁটে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুম পেয়েছে। তো ডানকানকে তার নিজের একটা পার্সোনাল চেম্বারেতে, বা চেম্বার মানে কক্ষ বা শয়নকক্ষে ঘুমাতে দিয়েছে। তার পাশের রুমেতে ঘুমাচ্ছে ম্যালকম, আর তার পাশের রুমে ঘুমাচ্ছে ডোনাল্ড। এইভাবে তাদেরকে ঘুমো হয়ে গেছে। গভীর রাত্রি, ওরকম গভীর রাত্রিতে শুধুমাত্র দুষ্কৃতীরা বা নিশাচর প্রাণীরাই জেগে উঠে শিকার করার জন্য। ঠিক সেই মুহূর্তে লেডি ম্যাকবেথ ঘুম থেকে জেগে উঠেছে। সে ঘুমায়নি, ঘুমের বান করে শুয়েছিল। যা গভীর রাত্রি শুনশান হয়ে গেছে, তখন ম্যাকবেথকে জাগিয়ে তুলেছে। উঠো, তোমাকে এবারে কাজটা সারতে হবে। কী কাজ? না, এরকম ডানকান এই সময় ঘুমাচ্ছে, এটা হচ্ছে গোল্ডেন চান্স, এই চান্সটা কোনোভাবেই মিস করা যাবে না, এখনই তুমি ডানকানকে খুন করে এসো। তখন ম্যাকবে বলছে, না ডানকানকে আমি কিছুতেই খুন করতে পারবো না। ডানকান আমার বাবার মতো, ডানকান আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে। আমি তার সাথে শুধুমাত্র একজন জেনারেলের সম্পর্কই নেই, তার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমি এই ঘৃণ্য কাজটা করতে পারবো না। তখন লেডি ম্যাকবেথ তাকে অপদার্থ, অকর্মণ্য, অযোগ্য বলে তাকে আরও বেশি করে মোটিভেট করার চেষ্টা করেছে, তাকে রাগান্বিত করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই ম্যাকবেথ আর
ওই ডানকানকে মারার সিদ্ধান্ত নিচ্ছে না। তখন লেডি ম্যাকবেথই নিজে একটা ছুরি নিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে ডানকানের রুমেতে গেছে। ডানকানের রুমেতে গিয়ে খুলেছে, দেখে না মদ্যপ অবস্থায় তাদের যে প্রহরীগুলো, সেই প্রহরীগুলো ঘুমাচ্ছে, আর ডানকানের বেডেতে ডানকান একদম মহাশান্তিতে ঘুমাচ্ছে। তো ছুরিটা নিয়ে আস্তে আস্তে লেডি ম্যাকবেথ ডানকানের কক্ষতে গেছে। তো ডানকানের কক্ষতে গিয়ে যখন ডানকানকে দেখছে শায়িত অবস্থায় ঘুমাচ্ছে, তখন ডানকানের বুকেতে ছুরিটা মারবে বলে ঠিক করছে। সেই সময় লেডি ম্যাকবেথ দেখে না ওই যে ডানকানের মুখটা, সেটা ডানকানের মুখে নেই, সেটা লেডি ম্যাকবেথের নিজের বাবার মুখে পরিণত হয়েছে। তো তখন এই রোদ্দুর ওখান থেকে উঠে বস। তো যখনই ওই ডানকানের মুখটা ডানকানের মধ্যে নেই, তখন লেডি ম্যাকবেথ প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। নিজের বাবাকে দেখে আর ডানকানকে খুন করতে পারেনি। তো তখন আস্তে আস্তে সে চলে এসেছে, এসে ম্যাকবেথকে কিন্তু ওই ঘটনাটা সে আর বলেনি। তো ম্যাকবেথ বসে রয়েছে বা চিন্তিত হয়ে বসে রয়েছে যে এটা কী কাজ হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে। তো লেডি ম্যাকবেথের কাছে এসে ম্যাকবেথকে বোঝাচ্ছে যে আমি কাজটা করতে পারিনি, আমার ভয় লাগছে, কিন্তু তোমাকে কাজটা করতেই হবে, নাহলে তুমি সারা জীবন আমার কাছে ছোট হয়ে থাকবে। তুমি ভেবে দেখো, একটা রাতের কাজ, একটা কিছুক্ষণের কাজ কিন্তু তোমার জীবনটাকে, ভাগ্যটাকে বদলে দেবে। তুমি কাল থেকে রাজা হয়ে যাবে, আমি কাল থেকে রানী হয়ে যাব, আমরা জীবনে কত একটা সুখে থাকবো, শুধুমাত্র একটা মুহূর্তের কাজ। যখনই বলছেন ম্যাকবেথ যে আমি করবো না, তখনই তাকে বারবার বলছেন না তুমি একটা অযোগ্য, অকর্মণ, অপদার্থ, তোমার কোনো যোগ্যতা নেই, এই একটা সামান্য কাজ করতে পারবে না। তখন ম্যাকবেথ আর মাথা ঠিক রাখতে পারে না, প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে গিয়ে ওই ছুরিটা নিয়ে ডানকানের রুমেতে গেছে। ডানকানের রুমেতে গিয়ে ডানকান যেখানে ঘুমাচ্ছে সেখানকে গেছে আস্তে আস্তে, দেখে না ওই যে গ্রুম বা প্রহরীরা, দ্বাররক্ষীরা, তারা মদ্যপ অবস্থায় ঘুমাচ্ছে, আর ডানকান নিশ্চিন্তে তার ওই খাটের উপর শুয়ে রয়েছে। তো ম্যাকবেথ যখন পা টিপে টিপে আস্তে আস্তে ছুরিটা নিয়ে আগিয়ে যাচ্ছে, তখন একটা ভৌতিক দৃশ্য দেখছে। কি না, আকাশে বা শূন্যতে, এই ছাদের উপরেতে বা বাতাসেতে একটা ছুরি ভাসছে। যে ছুরিটা নিয়ে এসে ঠিক সেরকম একটা ছুরি সে ওই দেখতে পাচ্ছে শূন্যে ভাসছে, এবং তার ওই যে ধারালো অংশটা সেটা রক্তে রাঙা রয়েছে, এবং মাথাটা বা ডোগাটা বা যে সূচালো অংশটা সেখানটা দিকে রক্তের ফোঁটা পড়ছে। ম্যাকবেথ কিন্তু প্রত্যেকটা অংশে বলা রয়েছে ম্যাকবেথ ওয়াজ ভ্যালিয়ান্ট সোলজার। ভ্যালিয়ান্ট কথা হচ্ছে নির্ভীক একদম, মানে যার মধ্যে কোনো ভয়ের কোনো একদম চিহ্ন নেই। তো সেরকম একটা সৈনিক। তো ম্যাকবেথ এই দৃশ্যটা দেখে অন্যান্য মানুষের হার্টফেল হয়ে যাওয়ার কথা, দম বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু ম্যাকবেথ এটা দেখে ভয় পায়নি। ম্যাকবেথ লাফিয়ে ওই ছুরিটাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু ছুরিটা বাতাসে মিলিয়ে গেছে। এই দৃশ্যটা দেখেও সে ঘাবড়ে যায়নি। আস্তে আস্তে ম্যাকবেথ ডানকানের কাছকে চলে গেছে, গিয়ে ডানকানকে ওই ছুরিটা দিয়ে তার বুকেতে আস্তে আস্তে কোপাচ্ছে। যা কপিছে সঙ্গে সঙ্গে ডানকান আ করে উঠেছে। সেই চিৎকারেতে ওই পাশের যে দ্বাররক্ষীরা ঘুমাচ্ছিল তাদের মধ্যে একজন জেগে উঠেছে। উঠে দেখে না ম্যাকবেথ কীভাবে ডানকানকে খুন করছে, দেখে সে বাঁচাও বলে চিৎকার করেছে। যা সে চিৎকার করেছে, পাশের যে দ্বাররক্ষী তার বন্ধু ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে। সেও দেখে না ম্যাকবেথ ওরকম খুন করছে। তখন ম্যাকবেথ এই দ্বাররক্ষীরা আমিন বলে ওদের একটা ল্যাঙ্গুয়েজটা বলে, মানে ভগবান আমাদেরকে রক্ষা করুন, ভগবান আমাদেরকে রক্ষা করুন বলে তারা ঘুমিয়ে পড়েছে। তো ম্যাকবেথ ওখান থেকে ডানকানের কাছ থেকে আস্তে আস্তে এসে ওই রক্তাক্ত অবস্থাতেই সে লেডি ম্যাকবেথের কাছকে চলে গেছে। লেডি ম্যাকবেথ গিয়ে তাকে বকুনি দিচ্ছে যে কী ব্যাপার, তুমি এরকম করে আসছো, তোমাকে তো কেউ দেখে ফেলবে, এখন তো সন্দেহ করতে পারে, যাও এক্ষুনি বেছে নিয়ে যাও, আর আমাকে ছুরিটা দাও বলে ছুরিটা নিয়ে সে আবার ডানকানের চেম্বারে এসেছে। তার বিশ্বাস হয়নি যে ডানকানকে সত্যি ম্যাকবেথ খুন করেছে বলে। তো যখন এসে দেখে না ডানকান সত্যি রক্তাক্ত অবস্থায়, মৃত অবস্থায় শয্যাতে বা বিছানাতে পড়ে রয়েছে, আর পাশে দ্বাররক্ষীগুলো ঘুমাচ্ছে, তখন আস্তে আস্তে দ্বাররক্ষীগুলোর কাছে গেছে, যে তাদেরকে খুন করেছে, এবং রক্তমাখা ছুঁইটা নিয়ে তাদের জামাতে, কাপড়ে, মুখেতে তাদের রক্তটাকে লাগিয়ে দিয়েছে, যাতে এটা সাজেস্ট করা যায়, এটা প্রমাণ করা যায় যে দ্বাররক্ষীগুলো তারা মদ্যপ অবস্থাতে যুদ্ধ করছিল, মারপিট করছিল, আর তাদের যুদ্ধ থামানোর জন্য ডানকান এগিয়ে আসছিল,
ডানকান যখন আগে আসলো তখন মদ্যপ অবস্থায় ডানকানকে তারা খুন করেছে। আর যখন চিৎকার চেঁচেমেচি হচ্ছিল সেই চিৎকার চেঁচেমেচি শুনে ম্যাকবেথ আগিয়ে এসেছে। ম্যাকবেথ যখন দেখেছে যে এরকম ডানকানকে এরা খুন করেছে তখন ম্যাকবেথ এদেরকে খুন করেছে। এটা প্রমাণ করার জন্য সে তাদের সারা শরীরে রক্তটাকে মাখিয়ে দিয়েছে। মাখিয়ে দিয়ে আস্তে আস্তে সে রুম থেকে চলে গেছে। পরের দিন ভোর হওয়ার আগেই খবরটা রটে গেছে যে ডানকান মারা গেছে, ডানকান হত্যা হয়েছে, ডানকান খুন হয়েছে। এবং তার যে ছেলেরা তারাও আগাম থেকে বা আগের থেকে খবরটা যা জানতে পেরে গেছে যে তাদের বাবা খুন হয়েছে, সঙ্গে সঙ্গে ম্যালকম আর ডোনাল্ড বেন দুটো ছেলেই পালিয়ে গেছে। ম্যালকম পালিয়ে গেছে ইংল্যান্ডে, বড় ছেলেটা, আর ছোটো ছেলেটা চলে গেছে আয়ারল্যান্ডে। তো ভোর হতে হতেই যখন খবরটা সারা দেশেতে রটে গেছে যে ডানকান খুন হয়েছে, অনেক রাজ্যবাসী সন্দেহ করছে যে খুনটা ম্যাকবেথই করেছে। কিন্তু কেউ কিন্তু সাহস করে বলতে পারছে না যে ম্যাকবেথ খুনি বা ম্যাকবেথ খুন করেছে, এটা কেউ বলতে পারছে না, ভয়েতে আতঙ্কে। যখন এবারে রাজা কাউকে বসাতে হবে, রাজা কাউকে হতে হবে, তখন এবারে ছেলেদেরকে খোঁজা হলো, ডানকানের ছেলেদেরকে, ম্যালকমকে আর ডোনাল্ড বেনকে। তাদেরকে পাওয়া গেল না। তখন রাজ্যের সবথেকে যোগ্য যে সেনাপ্রধান রাজ্যকে পরিচালনা করতে পারবে, তখন সকলে ম্যাকবেথকে বিবেচনা করলো, ম্যাকবেথকে রাজা করা হলো। ম্যাকবেথ রাজা হলো, তার স্ত্রী লেডি ম্যাকবেথ রানী হলো। অর্থাৎ 3 নম্বর ডাইনি বা 3 নম্বর অশরীরী আত্মাটা ম্যাকবেথকে যে প্রেডিকশানটা দিয়েছিল বা ভবিষ্যৎবাণীটা করেছিল সেটা মিলে গেল। তাহলে রাজা হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। কিন্তু তা সত্ত্বেও ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ রাজা হওয়ার দিন থেকে একটা রাত্রিও ঘুমাতে পারল না। কেন ঘুমাতে পারলো না? কারণ তারা ভাবতে লাগলো ওই যে 3টে অশরীরী আত্মা আমাকে যেমন বা ম্যাকবেথকে যেমন বলেছে সেগুলো লক্ষ লক্ষ মিলে গেছে। আর সেই সঙ্গে 3টে অশরীরী আত্মা ব্যানকোকেও বলেছিল। কি বলেছিল? যে ব্যানকো তুমি কখনো রাজা হতে পারবে না, কিন্তু তোমার সন্তান বা তোমার বংশধরেরা রাজা হবে। এটা শুনে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ তাহলে ভাবলো, তাহলে আমরা যে এত রাজহত্যা করলাম, এত লোকের কাছে খারাপ করলাম, এত রক্তে হাতটাকে কালিমালিপ্ত করলাম, তাহলে শুধুমাত্র কি পরের ছেলেকে রাজা করার জন্য? তাহলে কি করা যাবে? এই চিন্তাতে তারা আর রাত্রে ঘুমাতে পারলো না। ওই ডানকানকে খুন করার পরের দিন থেকে গ্লেমিসের অধিপতি আর কডরের অধিপতি এবং স্কটল্যান্ডের রাজা, তার ঘুম শেষ হয়ে গেল, তার ঘুম চলে গেল, সে আর ঘুমাতে পারল না। কিছুদিন পর তারা পরিকল্পনা করলো যে তাহলে ব্যানকোর যে ছেলে আছে তার নাম হচ্ছে ফ্লিয়ান্স, এই ফ্লিয়ান্সকেও তাহলে খুন করা হবে আর ব্যানকোকেও খুন করা হবে। তাহলে কেমন করে খুন করা হবে? তাহলে দেখো, একটা যা অন্যায় করে নিল, সে অন্যায়কে চাপা দেওয়ার জন্য এবারে ম্যাকবেথ কিন্তু বারবার অন্যায় করতে গেল। ম্যাকবেথের যখন ক্যারেক্টারটা বিশ্লেষণ করা হবে, ম্যাকবেথকে মানে ফার্স্ট তার ভার্চু বা গুণ হচ্ছে বা ক্যারেক্টারের বৈশিষ্ট্য হচ্ছে হি ইজ এ ভ্যালিয়ান্ট কিং, ভ্যালিয়ান্ট সোলজার, নির্ভীক সাহসী একজন যোদ্ধা। নির্ভীক সাহসী যোদ্ধাদের সাধারণত তারা অতটা মানে নিষ্ঠুর হয় না। আমরা ইতিহাস পড়লে দেখতে পাবো যারা বীর যোদ্ধা হয় তাদের মধ্যে অনেকটাই দয়াশীলতা, দানশীলতা থাকে। কিন্তু এখানে ম্যাকবেথের মধ্যে যে দানশীলতা বা কোমল স্বভাবটা ছিল সেটাকে লেডি ম্যাকবেথ কলুষিত করে দিয়েছে, বিষিয়ে দিয়েছে। তো লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ প্ল্যান করলো ব্যানকো আর ফ্লিয়ান্সকে খুন করবে। তো কেমন করে খুন করা হবে? না, ওই ম্যাকবেথ যে রাজা হয়েছে সেটা একটা পার্টি দিবে। আমরা যেমন কেউ বিয়ে করলে বা কেউ চাকরি পেলে বা কেউ লটারি পেলে বা কিছু একটা ভালো কিছু পেলে পার্টি দেওয়া হয় বন্ধুদেরকে। তো ম্যাকবেথ রাজা হয়েছে, ম্যাকবেথ এবারে পার্টি থ্রো করছে। ম্যাকবেথ দেশের সমস্ত অধিপতিদেরকে, সমস্ত কর্ণধারকে, সমস্ত মন্ত্রীবর্গদেরকে নিমন্ত্রণ করলো, তার সাথে ব্যানকো আর ফ্লিয়ান্সকে নিমন্ত্রণ করলো যে আমাদের এই রাজসভাতে একটা পার্টি হবে। ধরো এটা হচ্ছে ফিস্ট হল, এখানেতে ফিস্ট হবে। এটা স্কটল্যান্ডের মধ্যে, মানে ওই রাজ্যেতে, বাইরে নয়। তো ছবিটা ওখানে জায়গা নেই বলে বাইরে দেখেছি। তো ফিস্ট হবে। তো এখানেতে ওই ম্যাকবেথ আগে থেকে পরিকল্পনা করে রেখেছে যে
ব্যানকো আর ফিলিয়ান্স যখন রাস্তা দিয়ে আসবে, জঙ্গলের পথে আসবে, তখন কিছু ভাড়াটিয়া খুনিরা রেডি হয়ে থাকবে গাছের উপর উঠে। যখন তারা আসবে তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে ওইদিকে খুন হবে তারা, আর এদিকে ফিস্টি হবে। তো এরকম একটা পরিকল্পনা করে সেজেগুজে ম্যাকবেথ সিংহাসনে বসে রয়েছে। যেমন তোমরা বিভিন্ন ওই বাহুবলী বা বিভিন্ন আর কি সমস্ত বইগুলো রয়েছে, ওই ঐতিহাসিক বা বইগুলো বলো না, যাক সব বইগুলো দেখেছো। তো ওখানে কী সিস্টেমটা, যে রাজা হয় বা যে রানী হয় তার একটা প্রধান সিংহাসন থাকে, তারপর দুদিকে সারিবদ্ধভাবে মন্ত্রীরা বসার জন্য একটা সিংহাসনের লাইন করা থাকে। তো সেখানে তার যে প্রিয় বর্গ বা প্রিয় পাত্রগুলো তারপর পাশাপাশি বসে। তো ম্যাকবেথের সব থেকে প্রিয় পাত্র কে ছিল? ব্যানকো। অতএব ব্যানকোর যে সিটটা সেটা ম্যাকবেথের পাশেই ছিল। তো ম্যাকবেথ ব্যানকোর খালি সিটটার দিকে বা সিংহাসনটার দিকে বা আসনটার দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা বা সেনাপতিরা এসেছে তারা বেশ আমোদ প্রমোদ করছে, খাওয়া দাওয়া করছে, কেউ সুরাপান করছে, কেউ বাইজি নাচ দেখছে, বিভিন্নভাবে তারা এনজয় করছে। কিন্তু ম্যাকবেথ ওই এক মনেতে এক ধানেতে ওই শুধুমাত্র ব্যানকোর সিট বা ব্যানকোর সিংহাসনটার দিকে চেয়ে রয়েছে। এটা হওয়ারই কথা। ছোটোবেলা থেকে একসাথে মানুষ হয়েছে, ব্যানকো তার প্রিয় বন্ধু। আজকে পরিস্থিতির চাপে সে ব্যানকোকেই সে খুন করতে বাধ্য হচ্ছে, লোক দিয়ে, নিজে না করলেও লোক দিয়ে সে ব্যানকোকে খুন করতে বাধ্য হচ্ছে। আর ওদিকে লেডি ম্যাকবেথ সকলকে ওয়েলকাম করছে, সকলের সাথে খোশমেজাজে গল্প করছে, ফুর্তি আহ্লাদ করছে। তো এদিকে কী ঘটনাটা ঘটেছে, ওই তাদের পরিকল্পনা মাফিক ব্যানকো আর ফিলিয়ান্স যখন ওই জঙ্গলের পথ দিয়ে আসছে, তখন ওই ভাড়াটিয়া কতগুলো খুনি গাছেতে উঠেছিল, তারা ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে ফিলিয়ান্স এবং ব্যানকোকে দুজনকেই ধরেছে। ফিলিয়ান্স কোনো প্রকারে নিজেকে বাঁচিয়ে সে পালিয়ে গেছে, আর ব্যানকো ধরা পড়ে গেছে। ব্যানকোকে নৃশংসভাবে তারা খুন করেছে। তো ব্যানকো ওখানে মারা যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই এদিকে ম্যাকবেথ ব্যানকোর সিটটাতে দেখতে পাচ্ছে ব্যানকোর ভূত ওখানে দিয়ে এসে বসেছে। ব্যানকোর ভূতকে দেখে ম্যাকবেথ উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে ব্যানকোর সিটটার কাছে গেছে, যে ব্যানকোর সাথে কথা বলছে যে ব্যানকো তুমি এখানে আসলে কি করে। মানে ও তখন পাজল হয়ে গেছে, বুঝতে পারেনি যে ব্যানকো এখানে চলে আসবে। ও দেখছে ব্যানকোর ভূত। অন্যান্য যে সমস্ত মন্ত্রীবর্গরা রয়েছিল তারা কিন্তু ব্যানকোর সামনে সিটেতে আর কিছু দেখতে পাচ্ছে না, শুধু ম্যাকবেথই দেখতে পাচ্ছে যে ওখানে একজন বসে রয়েছে। কে বসে রয়েছে? না, ব্যানকোর ভূতটা। তো যখন ওইভাবে ওই পরিস্থিতিতে আছে এবং অন্যান্য মন্ত্রীরা সেনাপতিরা তারা দেখতে পাচ্ছে যে ম্যাকবেথ কার সাথে এরকম বিড়বিড় করে কথা বলছে। ম্যাকবেথ ব্যানকোর সাথে শুধুমাত্র সেই ব্যানকোর ভূতটাকে দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। তো লেডি ম্যাকবেথ দেখতে পেলো যে এই তো অধিক গণ্ডগোল, এবার তো মুখ ফসকে সব সত্যি কথা বলে দিতে পারে, মাথা খারাপ হয়ে গেছে। আর লেডি ম্যাকবেথ মেয়ে হলেও সে ম্যাকবেথের থেকে বেশি ষড়যন্ত্রকারী, তার বেশি বুদ্ধি এবং তার পরিকল্পনাতে সমস্ত কিছু ঘটছে। তো লেডি ম্যাকবেথ আস্তে আস্তে ম্যাকবেথের কাছে গেল, কী হয়েছে বলে তাকে বস করিয়ে দিল। বস করিয়ে দিয়ে ওই তাকে লেডি ম্যাকবেথ এবং অন্যান্য অতিথিদেরকে বললো যে আজকে তোমাদের রাজা ম্যাকবেথের শরীরটা খুব খারাপ করছে, আজকে আসতে হবে না, আজকে তোমরা চলে যাও, সুস্থতা হলে আমি আবার তোমাদেরকে ডেকে নেব, আমাদেরকে ক্ষমা করে দাও বলে লেডি ম্যাকবেথ সকলকে চলে যেতে বলবে, আর ম্যাকবেথকে একা নিয়ে এসে তার রুমেতে রাখবে। এই কেউ আসছে মনে হয়, ডাক্তার বল এখন আসতে হবে না। লেডি ম্যাকবেথকে বুঝাচ্ছে যে এইভাবে এগুলো তুমি কী আচরণ করছো, এইগুলো থেকে ধরা পড়ে যাবে। যে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ চেম্বারের মধ্যে যখন রয়েছে, তখন ওই যে ভাড়াটিয়া খুনিরা মারতে গিয়েছিল ব্যানকো আর ফিলিয়ান্সকে, তাদের মধ্যে একজন এসেছে, এসে জানাচ্ছে যে তারা ব্যানকোকে মারতে সক্ষম হয়েছে, কিন্তু তারা ফিলিয়ান্সকে মারতে পারেনি। তো ফিলিয়ান্সকে তারা মারতে পারেনি কেন? না, ফিলিয়ান্স তারা পালিয়ে গেছে। তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু যে পরিকল্পনাটা করলো সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়ে গেল। তো এরপর থেকেও কি ব্যানকোকে খুন করার ঘুমাতে পারলো না। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ আর ঘুমাতে পারলো না।
না ঘুমিয়ে লেডি ম্যাকবেথের মানসিক রোগ হয়ে গেল, যে রোগটার নাম হচ্ছে সোমনাম্বালিজম বলে একটা রোগ হলো। সেই রোগটার বৈশিষ্ট্য হচ্ছে রাত্রির মধ্যে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখতে দেখতে সে উঠে সে এদিক ওদিক করে ঘুরবে রাত্রিতে। তো লেডি ম্যাকবেথ পাগলের মতো হয়ে যেতে লাগলো, না ঘুমিয়ে চিন্তা করে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ ঘুমাতে পারলো না। ম্যাকবেথ সবসময় ভাবতে লাগলো, তাহলে আমরা যে এত অন্যায় কাজ করলাম, এত পাপ কাজ করলাম, তাহলে তৃতীয় সমস্ত ডাইনির যে প্রেডিকশান, সেই প্রেডিকশান অনুযায়ী তাহলে কি ফ্রিয়ান্সি রাজা হবে, আমরা কি তাহলে পদচ্যুত হব, এরকম উল্টোপাল্টা চিন্তা করতে লাগলো। চিন্তা করে আর ঘুমাতে পারলো না। তখন লেডি ম্যাকবেথ সুসাইড করবে, লেডি ম্যাকবেথ মারা যাবে, ম্যাকবেথ একা হয়ে যাবে। ম্যাকবেথ একা হয়ে গিয়ে কী করবে না করবে কিছু বুঝতে পারে না। তখন সে সিদ্ধান্ত নিল, ওই যে পতিত জমিতে, ওই যে খালি জমিতে সেই অশরীরী আত্মাগুলোর সঙ্গে দেখা হয়েছিল, সেই ভূতগুলোর সঙ্গে আবার দেখা করতে যাবে বলে সে একাই ওই সেই পতিত জমিটা যেখানে ভূতগুলোর সাথে দেখা হয়েছিল, সেই ভূতেদের সাথে দেখা করতে গেল। ভূতেদের সাথে দেখা করতে গিয়ে দেখলো সেই পতিত জমির কাছে একটা গুহার মতো একটা ভূমিরূপ আছে, সেই গুহা থেকে ধোঁয়া বেরাচ্ছে, যেরকম একটা ভৌতিক যে সমস্ত বইগুলো তোমরা দেখো, একটা ভুতুরে একটা পরিবেশ তৈরি হয়, সেরকম একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে। ম্যাকবেথ একটুও ভয় পেল না, একটুও বিচলিত হলো না। আস্তে আস্তে সেই গুহাটার মুখটাকে গেল, গুহাটার মুখ দিয়ে একটা সুড়ঙ্গের মতো একটা সিঁড়ি আছে নিচের দিকে নেমে যাওয়ার, সেই গুহার মুখ দিয়ে সে আস্তে আস্তে ম্যাকবেথ গেল এবং সুড়ঙ্গে দিয়ে নামতে লাগলো। তখন দেখতে লাগলো বিভিন্ন ভূত নাচছে, কেউ গান করছে। তো ম্যাকবেথ যখন কিছুটা নেমে গেল, তখন সেই তিনটে অশরীরী আত্মা যাদের সাথে দেখা হয়েছিল, সেই তিনটে অশরীরী আত্মার সাথে ম্যাকবেথের দেখা হলো। ম্যাকবেথকে তারা ওয়েলকাম জানালো, ম্যাকবেথের সাথে তারা অতিথি আপ্যায়ন করলো বা সৌজন্যমূলক আচরণ করলো। তখন ম্যাকবেথ তাদেরকে বলল যে আমি কতগুলো প্রশ্ন জানতে চেয়েছি বা প্রশ্ন জানার জন্য এখানে এসেছি, তো তোমরা কি সেই প্রশ্ন উত্তরটা দিতে পারবে? তো যদি না উত্তরগুলো দিতে পারো, তাহলে তোমাদের যে হেড বা তোমাদের যে গুরু তাকে ডাকো, আমি সেই প্রশ্নগুলো উত্তরটা পেতে চাই বলে ম্যাকবেথ এই ধরো সাপোজ গুহাটার ভিতরে ঢুকে গেছে। গুহাটার ভিতরে ঢুকে গিয়ে দেখা যাচ্ছে সেখানে একটা যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞতে একটা যজ্ঞর মাঝখানে একটা বড় কোঁড়া আছে, সেই কোঁড়াতে বিভিন্ন রকম প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রান্না হচ্ছে। সেখানে ধরো শূকরের পা, গিরগিটির লেজ, আচ্ছা তোমার পেঁচার চোখ, বা ছাগলের বা পাঁঠা ছাগলের জিভ, বা এই হনুমানের জিভ, তো বিভিন্ন ধরনের ওই কীটপতঙ্গ দিয়ে বা বিভিন্ন ধরনের ওই পশু পাখির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওই বড় কোঁড়াটাতে মাংস সিদ্ধ হচ্ছে। সাপোজ মনে করে একটা স্টেজেতে একটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞেতে সেই কোঁড়াটা বসানো রয়েছে, তার পাশে একটা আসন করা রয়েছে। ওই তিনটে উইচ ডেকে নিয়ে গিয়ে ম্যাকবেথকে সেই আসনটাতে বসিয়েছে। তারপর বললে যে কিছুক্ষণ ওয়েট করো, তোমার যে প্রশ্ন উত্তর সে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের যে প্রধান বা আমাদের গুরু সে আসবে। এই বলে যখন এবারে ম্যাকবেথ বসে রয়েছে, তার কিছুক্ষণের পর ওই যজ্ঞের কোঁড়া থেকে একটা ছোট্ট শিশু মাথায় মুকুট নিয়ে মাথায় অস্ত্র নিয়ে একটা ছোট্ট শিশু উঠে এসে ম্যাকবেথকে বলছে, ম্যাকবেথ, বি ওয়ার অফ দ্য থেন অফ ফাইভের যে রাজা, ফাইভের রাজা থেকে তুমি একটু সাবধানে থাকবে। ফাইভটা কি? এই যে স্কটল্যান্ড দেশটা, স্কটল্যান্ডের গ্লেমিশ হচ্ছে ম্যাকবেথের নিজের রাজ্য, তার পাশের রাজ্যটাও দান হয়ে গেছে। কে দান করেছে? ডানকান দান করেছে কডরটা। আর তার পাশের রাজ্য হচ্ছে ফাইভ। এই ফাইভের রাজা হচ্ছে বা ফাইভের শাসক হচ্ছে ম্যাকডাফ, জেনারেল, সে একজন জেনারেল। তো এর থেকে তুমি সাবধানে থাকবে, এ তোমার বিপদের কারণ হতে পারে। ম্যাকবেথ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিল, কোনো ব্যাপার নেই, আমি এখান থেকে বেরিয়েই ম্যাকডাফকে খুন করব, তাহলেই বিপদ শেষ হয়ে যাবে। আচ্ছা, এরকম করে যখন ভাবছে, তার কিছুক্ষণ পর ওই যজ্ঞের কোণা থেকে একটা রক্তাক্ত শিশু রক্তমাখা অবস্থায় ওই কোণা থেকে আস্তে আস্তে উঠে এসে ম্যাকবেথকে বলছে, ম্যাকবেথ,
মনে রেখো যে তোমাকে সাধারণভাবে ভূমিষ্ঠ হওয়া কোনো সন্তান কোনোভাবে কোনো দিন খুন করতে পারবে না। সাধারণভাবে ভূমিষ্ঠ হওয়া কোনো সন্তান বলতে আগের দিন বুঝাচ্ছিলাম, মানে শেক্সপিয়ার 1654-তে জন্মেছে। এই গল্পটা যখন লিখেছে ম্যাকবেথটা, তখন তার বয়স আনুমানিক 30 যদি যোগ করা হয় তাহলে 1684 কি 85, মানে এখন থেকে তাহলে কত, এখন থেকে প্রায় 400 বছর আগে বা 500 বছর আগে শেক্সপিয়ার ওই সিজারের যে চিন্তাটা, মেয়েদেরকে সিজারের যে চিন্তাটা, সেই চিন্তাটা সে করে নিয়েছিল। অর্থাৎ সে অনুমান করতে পেরেছিল যে যখন সভ্যতাটা আস্তে আস্তে এগিয়ে যাবে তখন কিন্তু মেয়েদেরকে ওই পেট কেটে তাদের বাচ্চা প্রসব করতে হবে, তো এটাকে সিজার বলে। তো সেই কথাটা ম্যাকবেথ, শেক্সপিয়ার ম্যাকবেথের মুখ দিয়ে বলাচ্ছে ম্যাকবেথ গল্পতে। কি বলাচ্ছে না, ওই শিশুটা কি বলছে, ওই রক্তমাখা শিশুটা ম্যাকবেথকে বলছে যে ম্যাকবেথ, কোনো সাধারণভাবে ভূমিষ্ঠ সন্তান যেটা সাধারণভাবে হয়, তো ভূমিষ্ঠ সন্তান তোমাকে খুন করতে পারবে না বা তোমাকে হত্যা করতে পারবে না, তোমাকে বিনাশ করতে পারবে না। তখন ম্যাকবেথ ভাবলো পৃথিবীতে এমন কেউ আছে যে অসাধারণভাবে জন্মেছে। অসাধারণভাবে জন্মেছে বলতে কি, পেট কেটে বার করিয়ে আনা হয়েছে, বা কেউ আকাশ থেকে টপকে গেছে, বা কেউ মাটি থেকে উপরে উঠে গেছে, এমন কেউ আছে? এমন কেউ কাউকে খুঁজে পেল না। ম্যাকবেথ তখন মনে মনে ভাবলো আমি তাহলে সারা জীবনই অমর হয়ে থাকবো, আমাকে কেউ খুন করতে পারবে না। তো এতে ম্যাকবেথের যে কনফিডেন্সটা, সেই কনফিডেন্সটা আরও 100 গুণ বেড়ে গেল। তার কিছুক্ষণ পর ওই যজ্ঞের কোণা থেকে একটা ছোট্ট শিশু হাতেতে গাছের ডাল নিয়ে, মাথায় কতগুলো পাতা রয়েছে সেরকম একটা পাতা নিয়ে, মাথায় পাতা বাঁধা অবস্থায় গাছের ডাল নিয়ে ওই যজ্ঞর কোণা থেকে আস্তে আস্তে উঠে আসলো। উঠে এসে ম্যাকবেথকে সাবধান করে বলছে, ম্যাকবেথ মনে রেখো, যতদিন না পর্যন্ত বার্নাম বনভূমি, যতদিন না পর্যন্ত ডানসিনের পাহাড়ি অঞ্চলের দিকে এগিয়ে আসছে, ততদিন তোমাকে যুদ্ধে থেকেও হারাতে পারবে না। অর্থাৎ ব্যাপারটা কি, এই সমগ্র যে স্কটল্যান্ড, সমগ্র স্কটল্যান্ডটাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বার্নাম বনভূমি আর একটা হচ্ছে ডানসিনের পাহাড়ি অঞ্চল। তো সেই থার্ড উইচটা কি বলছে না, এই বার্নাম বনভূমিটা যতদিন না পর্যন্ত আগিয়ে এই ডানসিনের পাহাড়ি অঞ্চলের দিকে এগিয়ে আসছে, ততদিন পর্যন্ত তোমাকে কেউ খুন করতে পারবে না। তখন ম্যাকবেথ ভাবলো যে কোনো বনভূমি এরকম করে এগিয়ে আসতে পারে। তখন ভাবলো যে এটা কখনোই সম্ভব নয়, অতএব তাহলে আমি বেঁচেই থাকবো, আমাকে কেউ হারাতে পারবে না বলে ম্যাকবেথ সেখান থেকে উঠে পড়লো। উঠে ওই 3টে উইচের সাথে আবার দেখা করার জন্য তাদেরকে খুঁজছে। তো তাদেরকে বলছে, আমি যে প্রশ্নটা জানার জন্য এসেছিলাম সেই প্রশ্নটা কিন্তু আমি জানতে পারলাম না, সেই প্রশ্ন উত্তরটা আমি পেলাম না। প্রশ্নটা কি না, আমার প্রশ্নটা ছিল ব্যাঙ্কর পুরো বংশধরেরা বা ব্যাঙ্কর ছেলেরা কি রাজা হতে পারবে? এই কথাটা যা বলেছে, ওই 3টে উইচ আর কোনো উত্তর না দিয়ে নাচতে নাচতে বিভিন্ন তারা অঙ্গি ভঙ্গি করে গান গাইতে গাইতে তারা আবার মিলিয়ে গেছে। উত্তরটা না পেয়ে ম্যাকবেথ এই আস্তে আস্তে এবার চলে আসবে। ঠিক সেই সময় দেখছে কতগুলো আয়না পরপর সাজানো হয়ে রয়েছে। সে আয়নাতে দেখতে পাচ্ছে ব্যাঙ্কর পূর্বপুরুষ এবং বংশধরদের ছবি, মূর্তিগুলো তারা দাঁড়িয়ে রয়েছে, এবং তার মধ্যে একটা ছবি ব্যাঙ্কর। সেই ব্যাঙ্কর ছবিটা ম্যাকবেথকে দেখে ব্যঙ্গ করে হাসছে, এবং তার যে বংশধরগুলো রয়েছে তারাও ম্যাকবেথকে দেখে হাসছে। তো ম্যাকবেথ ঘটনাটাতে একটু ভয় পায়নি। ম্যাকবেথ যাই হোক মনে একটু কনফিডেন্স নিয়ে আস্তে আস্তে গুহা থেকে বেরিয়ে চলে আসছে। এসে রাজপ্রাসাদে এসেছে, এসে তার প্রথমেই ঠিক করেছে যে 5-এর যে শাসক অর্থাৎ ম্যাকডাফ, তাকে আমি মেরে ফেলবো, তাকে আমি খুন করব, কারণ সে আমার বিপদের কারণ হতে পারে বলে ম্যাকবেথ এই 5-এর গেছে, 5-এর সম্রাটের ঘর গেছে। গিয়ে জানতে পারছে যে 5-এর সম্রাট, 5-এর যে জেনারেল ম্যাকডাফ, সে ম্যাকডাফ বাড়িতে নেই। সে কোথায় চলে গেছে না, সে ইংল্যান্ডে চলে গেছে। ইংল্যান্ডে কেন গেছে না, ইংল্যান্ডে ম্যালকম কে প্রথমে গেল, ম্যালকমকে ডানকানের বড় ছেলে, সেই বড় ছেলে সেখানে গিয়ে ইংল্যান্ডের সাহায্যে একটা সেনাদল তৈরি করছে। সেই সেনাদলেতে ওই স্কটল্যান্ডের অনেক রাজ্যবাসী অসন্তুষ্ট, ওই ম্যাকবেথের অত্যাচারিত হয়ে প্রতিবাদ সেখানে জানাতে পারেনি, কিন্তু আস্তে আস্তে তারা গোপনে তারা সেখান থেকে পালিয়ে এসে ওই ইংল্যান্ডে চলে যাচ্ছে। ইংল্যান্ডে গিয়ে তারা
ম্যালকমের নেতৃত্বে সেনাদল তৈরি করছে, সেখানেতে ম্যাকডাফ গিয়ে যোগ দিয়েছে। তো এই খবরটা শুনে ম্যাকবেথ আরও রেগে গেছে। রেগে গিয়ে ম্যাকবেথ নিজের হাতে ম্যাকডাফের স্ত্রী এবং ছোট ছোট তার বাচ্চাদেরকে নিজে হাতে নৃশংসভাবে খুন করল। খুন করে নিজের রাজপ্রাসাদে চলে এসেছে। এসেও সে শান্তিতে থাকতে পারেনি। তার মন বলছে যে এই যে অসুরী আত্মাগুলো বললো, এই সব কথাগুলো, এগুলো কি ঠিক হবে? তো সে ভাবতে লাগলো যে পৃথিবীতে এমন কোনো কেউ মানুষ রয়েছে যে সাধারণভাবে ভূমিষ্ঠ হয়নি বা সাধারণভাবে জন্মায়নি? কাউকে পেল না। তারপর সে ভাবতে লাগলো, আচ্ছা বানলাম বনভূমিটা কি কখনোই পাহাড়ি অঞ্চলের দিকে আগিয়ে আসতে পারে? সেটাকে দেখার জন্য ম্যাকবেথ তার যে পাহারা, তার যে দুর্গটা, সেই দুর্গের চারপাশে আরও সেনাপতিদের পাহারাটাকে বাড়িয়ে দিল। একদিন পর একজন ওই পাহারাদার কাঁপতে কাঁপতে এসে ম্যাকবেথ সিংহাসনে বসে রয়েছে কিছু তার সৈন্য সামন্তদেরকে নিয়ে জানাচ্ছে যে মহারাজ, আমার যেন মনে হলো বা আমি যেন দেখতে পেলাম বানলাম বনভূমিটা সত্যিই আমাদের দিকে আগিয়ে আসছে। এটা শুনে ম্যাকবেথ একদম পুরো সিংহাসন থেকে উঠে চমকে গেল। এটা কী করে সম্ভব? একটা বনভূমি আস্তে আস্তে আগিয়ে চলে আসবে? যত আজগুবি গল্প বলতে আসছো, যদি মিথ্যা আমি তোমাকে একদম কিন্তু খুন করে দেবো। তো সেটাকে আরও বেশি করে সুস্পষ্ট করার জন্য ম্যাকবেথ আরও বেশি করে পাহারাদার লাগালো, যে যাও তোমরা গিয়ে দেখো যে ব্যাপারটা কী, ঘটনাটা কী। তো কিছু পাহারাদার আরও বেশ গেল। তো কিছুক্ষণ পর মানে বিকালবেলা দিকে এসে ম্যাকবেথকে জানালো যে হ্যাঁ মহারাজ, সত্যি আমাদেরও মনে হচ্ছে বানলাম বনভূমিটা যেন সত্যি আস্তে আস্তে আগিয়ে এ আমাদের ডানসিনের পাহাড়ির দিকে আসছে, আমাদের রাজপ্রাসাদের দিকে আগিয়ে আসছে। তখন ম্যাকবেথ বলল, তাহলে ব্যাপারটার রহস্যটা আমাকে জানতে হবে, ব্যাপারটা কী? বলে কতকগুলো সৈন্যকে গুপ্তচর হিসাবে পাঠিয়ে দিল ব্যাপারটা কিনারা করার জন্য, যে সত্যি একটা বনভূমি কী করে আগিয়ে আসবে। এটার মিস্ট্রিটা শেক্সপিয়ার এত সুন্দরভাবে করেছে। তো ওখানে ঘটনাটা কী ঘটেছে, ওই যে ম্যালকম ইংল্যান্ডে ছিল, একটা বিরাট বড় শক্তিশালী সৈন্যদল যখন তৈরি করে ফেলেছে, যখন তাদের কনফিডেন্স হয়ে গেছে যে আমরা এবারে ম্যাকবেথের সাথে লড়াই করতে পারবো, ম্যাকবেথকে পরাস্ত করে ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করতে পারবো, তখন ম্যালকম ওই সৈন্যদল নিয়ে আস্তে আস্তে আগিয়ে আসছিল। কেমন করে আগিয়ে আসছিল না, কয়েক হাজার সৈন্যদলকে সামনের ফ্রন্টে রেখে দিয়েছিল। একটা বিরাট বড় প্রকাণ্ড মাঠ, একটা সমভূমি অঞ্চল, তার উপর দিয়ে সে আগিয়ে আসছে। যখন আগিয়ে আসছে তখন ম্যালকম সুদক্ষ সেনানায়কের মতো সে বলেছিল যে প্রত্যেকটা সৈন্য যেন একটা করে গাছের ডাল হাতে করে নিয়ে থাকে, বলে প্রত্যেকে একটা দেওদারু এবং ওক গাছের ডালকে কেটে নিয়ে হাতে করে ধরে এক হাতে হাতের ডালটা ধরে নিয়ে আসছে, এক হাতে অস্ত্রটাকে ধরে নিয়ে আসছে। এইভাবে ওই কয়েক লক্ষ সৈন্য যখন আগিয়ে আসছে তখন দূর থেকে কী মনে হবে যে সত্যিই যেন একটা বনভূমি আগিয়ে আসছে। অর্থাৎ এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু ওই ডাইনিগুলো বা ভূতগুলো জানতো, কিন্তু সেটা বলেনি। ম্যাকবেথকে ঘুরিয়ে বলেছে যে যতদিন না পর্যন্ত ওটা আসছে ততদিন তুমি অক্ষত থাকবে, কিন্তু এই ঘটনাটা যে ঘটবে সেই বিষয়ে সাবধানটা করেনি। তো ম্যাকবেথকে এটা বলার কারণ কি, ম্যাকবেথকে আরও বেশি ওভার কনফিডেন্ট করে দেওয়া। আর যার বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাবে সে সমস্ত কিছুতে ব্যর্থ হবে। তো ম্যাকবেথকে সেই জন্যই ওই তিনটে উইচ তাকে এইভাবে ওভার কনফিডেন্ট করে দিয়েছিল। তো যখন রহস্যটা জানাজানি হয়ে গেল, বনভূমিটা অর্থাৎ সৈন্যদলগুলো আস্তে আস্তে ওই একটা করে গাছের ডাল নিয়ে আস্তে আস্তে আগিয়ে আসছে, কয়েক লক্ষ সৈন্য, তার দূর থেকে মনে হচ্ছে যেন একটা বনভূমি আগিয়ে আসছে। তখন ম্যাকবেথের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর সে যুদ্ধ ঘোষণা করলো, সবাইকে সমস্ত সৈন্যদেরকে যুদ্ধের জন্য তৈরি হতে বলল। যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি। এবারে এসে ওই সৈন্যদলগুলো এসে ম্যাকবেথের দুর্গকে অ্যাটাক করেছে, প্রচুর সৈন্য। অত সৈন্যকে রক্ষা করার মতো ম্যাকবেথের অত সৈন্য নেই, চারদিক থেকে ঘিরে ফেলেছে। এবারে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। ম্যাকবেথ তার যে আবার পুরনো দম্ভ, পুরনো তার যে তেজ, পুরনো সাহস, পুরনো ক্ষমতা সেটা আবার ফিরে পেয়েছে। ফিরে পেয়ে সে কচু কাটার মতো সৈন্যদেরকে কাটছে, নৃশংসভাবে খুন করছে।
আর ওইদিকে ম্যালকম আর ম্যাকডাফও তারাও ওই কচু কাটার মতো খুন করতে করতে আগিয়ে আসছে ম্যাকবেথের দিকে। তো যখন এবারে ম্যাকবেথের একদম অন্তঃপুরীতে ম্যাকডাফ ঢুকে পড়েছে খুন করতে করতে, আর ম্যাকবেথও খুন করছে, যখন এবারে মুখোমুখি হয়েছে ম্যাকডাফের সাথে, তখন ম্যাকডাফ ম্যাকবেথকে দেখে হা হা করে হাসছে যে তুমি আমাকে খুন করতে এসেছো, তুমি আমাকে খুন করতে পারবে? তুমি জানো আমি একটা মায়াবী শরীর গঠন করে সেটার মাধ্যমে আমি জীবনযাপন করছি, আমাকে কেউ খুন করতে পারবে না। তখন ম্যাকডাফ বলছে যে আমার সঙ্গে লড়াই তোমাকে করতেই হবে। তখন ম্যাকবেথ তাকে দেখে উপহাস করছে, তাকে দেখে ব্যঙ্গভাবে হাসছে। তখন ম্যাকবেথ বলছে যে আমার একটা প্রেডিকশানে লেখা রয়েছে বা ভবিষ্যৎবাণীতে লেখা রয়েছে যে আমাকে মাতৃগর্ভের দিকে জন্মানো কোনো সাধারণভাবে সন্তান খুন করতে পারবে না। আর এরকম আমি মনে করি মাতৃগর্ভের দিকে সাধারণভাবে জন্মেছে এমন সন্তান ছাড়া পৃথিবীতে আর অসাধারণভাবে জন্মানো কোনো সন্তান নেই। অতএব তুমি ফিরে যাও, তুমি আমার সাথে লড়াই করে পারবে না। তখন ম্যাকডাফ তাকে বারবার বলছে না তোমাকে আমার সাথে লড়াই করতেই হবে। তুমি কি করে বুঝলে যে এরকম পৃথিবীতে নেই? আমি আছি, কারণ আমি যখন জন্মেছি তখন আমি মাতৃগর্ভ থেকে সাধারণভাবে ভূমিষ্ঠ হইনি। তখন ম্যাকবেথ বলছে বলছে হ্যাঁ, আমি যখন জন্মাই আমার মা বা আমার পরিবার আমাকে বলেছিল আমাকে নাকি জন্মানোর পূর্বেই পেট কেটে আগে থেকে বার করে নেওয়া হয়েছিল। তাহলে শেক্সপিয়ার গল্পটাকে কেমন করে সাজিয়েছে, ওইদিকে একটা দিয়ে দিয়েছে উইচের মাধ্যমে বলেছে যেটা এটা ছাড়া কেউ খুন করতে পারবে না, আর এদিকে একজনকে তৈরি করে দিয়েছে। তো এই কথাটা যা ম্যাকবেথ শুনেছে, ম্যাকবেথ পুরো কনফিউজ হয়ে গেছে যে এরকম ঘটনা ঘটতে পারে। তখন ম্যাকবেথ বলছে যে না, আমি আর লড়াই করব না, আমি প্রচণ্ড হতাশ হয়ে গেছি, আমাকে যে ডাইনিগুলো বা যে অসুরি আত্মাগুলো আমাকে প্রেডিকশান দিয়ে গিয়েছিল সবগুলোই মিথ্যা হয়েছে, তো আমি যুদ্ধবিদ্যা ত্যাগ করছি। তখন ম্যাকডাফ তাকে এবার নৃশংসভাবে গালিগালাজ করবে। তাকে ওই যে ম্যাকডাফের রাগ রয়েছে, কেন রাগ রয়েছে? তার নিজের স্ত্রীকে, নিজের 4টি ছোটো ছোটো শিশুকে ম্যাকবেথ নিজে হাতে খুন করেছে। বলছে না, তুমি যেতে পারো না, তোমাকে আমার সঙ্গে লড়াই করতেই হবে। এই বলে ম্যাকডাফ ম্যাকবেথের উপর ঝাঁপিয়ে পড়বে। আর ওদিকে ম্যালকম তার সৈন্যবাহিনী নিয়ে পুরো একেবারে ম্যাকবেথের যে রাজপ্রাসাদ, ম্যাকবেথের যে দুর্গ সমস্ত কিছু ঘিরে ফেলবে, দখল করবে। আর এদিকে ম্যাকডাফের সাথে ম্যাকবেথের তুমুল লড়াই বাঁধবে। ম্যাকবেথও ঝাঁপিয়ে পড়বে যে আমি জীবনে শেষ পর্যন্ত তাহলে একদম বিজয়ী সেনানায়কের মতো যুদ্ধ করে যাব, তাতে আমার যা হয়ে যাবে। এই বলে ম্যাকবেথও ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করবে। যুদ্ধ হবে বেশ একদম দুই যোদ্ধার, মহাযুদ্ধের যেরকম যুদ্ধ হলে যেরকম যুদ্ধ হয় সেরকম যুদ্ধ চলতে থাকবে। ও আগে একবার পরাস্ত করবে, ও আগে একবার পরাস্ত করবে। শেষকালে ম্যাকডাফ ম্যাকবেথকে পরাস্ত করবে। পরাস্ত করার পর যখন ও নিরস্ত হয়ে যাবে, তো যখন ম্যাকবেথের আর কাছে কোনো অস্ত্র থাকবে না, কোনো অবলম্বন থাকবে না, তখন ম্যাকডাফ আস্তে আস্তে যাবে, গিয়ে তার মুন্ডিটাকে ধরবে, ঝুড়িটাকে ধরে আর তরবারি করে তার গলাটাকে কাটবে, শিরচ্ছেদ করবে। শিরচ্ছেদ করে ম্যাকডাফ সেই কাটা মুন্ডিটাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে? তো তারপর তাহলে যে শত্রু ছিল, শত্রুর মৃত্যু ঘটল, তার সাম্রাজ্যের পতন ঘটল। নতুনভাবে রাজ্যবাসী তাদের মনের মতো রাজা হিসাবে ম্যালকমকে নির্বাচিত করলো। ম্যালকমকে ডানকানের বড় ছেলে, রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী বড় ছেলে সিংহাসন পাওয়া দরকার। তো ডানকান বড় ছেলে ম্যালকমকে সিংহাসনে বসালো, রাজা হলো। সকল রাজ্যবাসী খুশি হলো। ম্যাকডাফ ওই রাজাকে উপহার হিসাবে কিছু দেওয়ার জন্য একটা থালাই করে ম্যাকবেথের কাটা মুন্ডুটা ধরে নিয়ে এসে ম্যালকমের পায়েতে রাখবে, এবং সকলে উঠে দাঁড়িয়ে দেখবে এবং প্রমাণ পাবে, বুঝতে পারবে যে ম্যাকবেথ সত্যিই মারা গেছে। এবং সকলের সামনে সেই ম্যাকবেথের কাটা মুন্ডিটাকে ম্যালকম দেখাবে। গল্পটা শেষ হবে, হচ্ছে গল্প।